হাই স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব পর্ষদ টেস্ট পেপার 2026-এর সেট নাম্বার হচ্ছে আমাদের 20, যেটা লাস্ট সেট আছে আমাদের এই পর্ষদ টেস্ট পেপারের লাস্ট পাতা নম্বর হচ্ছে 439 440 1 2 3 4 দাগের। স্কুলটার নাম হচ্ছে কন্টাই টাউন আরসি বিদ্যাপীঠ। ঠিক আছে, এই স্কুল লাস্ট স্কুল আছে এই পর্ষদ টেস্ট পেপারের 20টা আমাদের সেট হয়ে যাবে। তাহলে তো চলো এক দাগের থেকে আমরা শুরু করি। কি বলেছে এক দাগের অঙ্কটা দেখো। বলেছে একের এক দাগের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের হার বার্ষিক 5% হলে দ্বিতীয় বছরের কোন মূলধনের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের অনুপাত কত হবে বলেছে। তো আমরা এই অনুপাতটা কখন বার করতে পারবো, যখন আমরা কি করতে হবে, এই যে 2 বছরে দ্বিতীয় বছরে যেহেতু বলেছে 2 বছরের আমাদের 5% হারে একবার সরল সুদ বার করব আর একবার চক্রবৃদ্ধি সুদ বার করব, তার ওদের অনুপাত আকারে লিখলে তাহলে আমরা অনুপাতটা পেয়ে যাব। ঠিক আছে, তো চলো একের এক দাগেরটা কিভাবে করবো আমরা দেখো। তাহলে একের এক নম্বরটা আমাদের ধরে নিচ্ছি, যেহেতু আসল দেওয়া নেই আসলটা পি ধরে নিচ্ছি, আসল পি টাকা। ঠিক আছে, আসলটা পি টাকা। সুদের হার কত বলেছে, সুদের হার বলা আছে 5%, 5% লিখে দিলাম। তাহলে সরল সুদ আমরা বার করি আগে। তাহলে সরল সুদ আই সমান পি আর টি বাই কত হয়ে যাবে 100। তাহলে পি এর মান পি, আর এর মান 5, টি এর মান যেহেতু 2 বছর তার জন্য 2, নিচে কত হয়ে যাবে 100। কাটাকাটি যদি করি 5 5 কুড়ি 100, 2 2 10, তাহলে কত হচ্ছে আমরা সরল সুদটা পাচ্ছি পি বাই 10। ঠিক আছে, সরল সুদ কত পেলাম, পি বাই 10 পেলাম। এবার চক্রবৃদ্ধি সুদটা আমরা বার করি, সেম একই প্রসেস, পি টাকা আর 5% হারে। তাহলে চক্রবৃদ্ধি সুদ, তাহলে চক্রবৃদ্ধি সুদ এখানে আমরা দেখো এটা ফর্মুলা হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 ইন্টু এন। এটা হচ্ছে আমার সমূল চক্রবৃদ্ধি, মানে এর মধ্যে কি আছে, সুদ আসল দুটোই আছে, কিন্তু এখান থেকে যদি আমি পি মানে আসলটা যদি বাদ দিয়ে দিই তাহলে কি থাকবে, চক্রবৃদ্ধি সুদ থাকবে। এভাবে আমাদের অঙ্কটা করতে হবে। ঠিক আছে, তাহলে পি বসে গেল, পি এর মান যেহেতু 1 বসে গেল, আর মানে কত 5%, আর 10 এখানে 100 বসে গেল, আর যেহেতু 2 বছরে তার জন্য এখানে কি বসে যাবে 2 বসে যাবে মাইনাস পি। কাটাকাটি করলে এখানে দেখো এখানে 20 আসছে। পরের লাইন দেখো এখানে একটা পি আছে এখানে একটা, উভয় পক্ষ থেকে পিটা আমি কমন টেনে নিলাম। ঠিক আছে, তাহলে এখানে কত 20 একে 20, আর এখানে 1 যেহেতু আছে 21, 21 বাই কত হচ্ছে 21 বাই 20, তার উপরে কত স্কোয়ার আছে, এখান থেকে পি কমন টেনে নিয়েছি তাহলে 1 পড়ে থাকছে, এরকম আসছে। তারপরটা দেখো পি থেকে গেল, এখানে যদি স্কোয়ারটা আমরা করে দিই 21 এর স্কোয়ার হবে 441 বাই 20 এর স্কোয়ার হবে 400 বিয়োগ 1। তাহলে পি ইন্টু এটাকে যদি আমি হরগুলি লসাগু করি 400, তাহলে উপরে কত হবে 441 মাইনাস কি হয়ে যাবে 400। তাহলে পি ইন্টু 441 থেকে 400 বাদ দিলে কত হবে 41 বাই কত হয়ে যাবে 400 ইকুয়াল টু কত হয়ে যাবে 41 পি বাই কত 400। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো কি পেলাম, সরল সুদ পেলাম পি বাই 10 আর চক্রবৃদ্ধি সুদ পেলাম 41 পি বাই 400। তাহলে এদের আমরা লিখে নেব কি সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত। তাহলে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত কত হবে, সরল সুদ পি বাই 10 আর চক্রবৃদ্ধি সুদ 41 পি বাই কত 400। তাহলে একটা শূন্য একটা শূন্য পি পি কেটে গেল, তাহলে এটাকে কি করবো আমরা কোনাকুনি গুণ করে নেবো। তাহলে কোনাকুনি গুণ করলে কত আসবে 40 অনুপাত 41। তোমাদের অপশন নম্বর ডি এ দেখো তোমাদের দেওয়া আছে 40 অনুপাত ডি, তাহলে অপশন নম্বর ডিটা আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশন নম্বর ডিটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এটা একের এক দাগের অঙ্ক, একটু বড় দেওয়া আছে অঙ্কটা, তো এইভাবেই করতে হবে, আলাদা আলাদা ভাবে আসল সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদটা বার করতে হবে, তাহলে অনুপাত করা যাবে। ঠিক আছে, তারপর চলো দুই দাগেরটা। দুই দাগেরটা কি বলেছে দেখো,
দুই দাগেরটা বলেছে যদি √3 প্লাস √2 ইকুয়াল টু এক্স হয় তাহলে মাইনাস √3 মাইনাস √2 সরি √3 প্লাস √2 ইকুয়াল টু এক্স হয় তাহলে √3 মাইনাস √2 এর মান কত হবে। অবভিয়াসলি এটা দেখো অনন্যক হয়ে গেছে, কারণ এটা আমরা জানি x সমান যদি √3 প্লাস √2 হয় তাহলে 1/x সমান কি হচ্ছিল, মাঝখানে সাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছিল √3 মাইনাস √2, তাহলে দেখো 1/x দেওয়া আছে, তাহলে দ্বিতীয় নম্বর অপশনটা আমাদের কি হয়ে যাবে 1/x হয়ে যাবে। 1/x সি দাগের অপশনটা আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, যখনই দেখবে মাঝখানে সাইনটা চেঞ্জ হবে তাহলে তার বিপরীত মানে অনন্যক হয়ে যাবে, যেটার মান দেওয়া আছে তার অনন্য। যদি 1/x এর মান দেওয়া থাকে √3 মাইনাস 2 তাহলে ওর অনন্য কত হইবে √3 প্লাস 2 হয়ে যাবে মানে x এর মান। ঠিক আছে, ওর অনন্যক হলেই মাঝখানে সাইনটা চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে দুই দাগেরটা। তিন দাগেরটা কি বলেছে দেখো, তিন দাগেরটা বলেছে দুটি বৃত্ত একটি সাধারণ জ্যা থাকবে, বৃত্ত দুটি কি করলে পরস্পরকে কি করবে ছেদ করবে। দেখো কিভাবে, দুটি বৃত্তের একটি সাধারণ জ্যা থাকলে দুটি বৃত্ত পরস্পরকে ছেদ করবে। কিরকম ভাবে বুঝবো ছেদ করবে, এরকম একটা বৃত্ত দেওয়া আছে আর এরকম একটা বৃত্ত, এরা পরস্পর ছেদ করেছে, তার জন্য দেখো মাঝখানে একটা কি আসছে সাধারণ জ্যা আসছে, তাহলে এটা কি হয়ে যাবে পরস্পরকে ছেদ করলে, পরস্পরকে ছেদ করে। কত নম্বর অপশন, অপশন হচ্ছে বি দাগের অপশনটা কারেক্ট অ্যান্সার। তাহলে আমাদের তিনেরটা হলো। চারেরটা কি বলেছে দেখো, চারেরটা বলে দিয়েছে একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 147 পাই বর্গ সেমি হলে ওই অর্ধগোলকের ভূমির ব্যাসের দৈর্ঘ্য কত। আচ্ছা, ভূমির ব্যাসের দৈর্ঘ্য যখন বার করবো তার আগে আমাকে ব্যাসার্ধের মানটা বার করলে হয়ে যাবে, তাহলে 2r করে দেবো। তাহলে এটা যে 147 পাই পেয়েছে এটা কিসের, অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা কি জানি 3πr²। তাহলে আমরা শর্তানুসারে ডাইরেক্টলি এভাবে লিখতে পারবো, শর্তানুসারে যেহেতু 1 মার্কের আমরা এত ডিটেলস লিখছি না। ঠিক আছে, তাহলে আমাদের 2 মার্কের থাকলে এভাবে লিখতে হতো কি আমরা জানি, বা অর্ধগোলকের ক্ষেত্রফলের ফর্মুলা হয় নিরেট অর্ধগোলকের ক্ষেত্রফল 3πr², তারপরে শর্তানুসারে লিখতে হবে। তাহলে আমরা একবারে লিখে নিচ্ছি 3πr² ইকুয়াল টু কত দেওয়া আছে 147 পাই দেওয়া আছে। তাহলে পাই পাই কেটে গেল, এখানে r² সমান কি আসবে 147/3, তাহলে শুধু r এটা যদি কাটাকাটি করি তাহলে 49 আসছে, তাহলে r সমান √49 সমান কত আসছে 7 চলে আসছে। তাহলে r এর মান কত আসছে 7, আর যেহেতু এটা হচ্ছে ব্যাসার্ধ, ব্যাস চেয়েছে 2r সমান কত হবে 7 গুণিত 2 সমান কত হবে 14। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অপশন নম্বর কয় আছে ডি, অপশন নম্বর এ আছে, দেখবে 14 সেমি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 4 দাগের অ্যান্সারটা হয়ে গেল। তারপর চলো 5-এ কি বলেছে, 1/5, 1/5টা কি বলেছে, 1/5টা বলেছে sin 5θ ইকুয়াল টু sin স্কোয়ার 13 প্লাস sin স্কোয়ার 77 ডিগ্রি হলে থিটার মানটা নির্ণয় করতে বলেছে। আচ্ছা, থিটার মান কিভাবে নির্ণয় করব, ধরো দেওয়া আছে sin 5θ ইকুয়াল টু sin স্কোয়ার 13 ডিগ্রি প্লাস sin স্কোয়ার 77 ডিগ্রি, এটা দেওয়া আছে। তাহলে sin কি করে দেবো 5θ ইকুয়াল টু sin স্কোয়ার 30 ডিগ্রিটা রেখে দিলাম, এটাকে ভেঙে নিচ্ছি পুরোক্ষণ। তাহলে কি লেখা যাবে sin স্কোয়ার 90 মাইনাস 13, তাহলে তো 77 হয়ে যাচ্ছে। তাহলে sin 5θ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে sin স্কোয়ার 13, আর এটাকে যদি sin স্কোয়ার 90 মাইনাস θ মানে কি cos 13 হয়ে যাচ্ছে, cos স্কোয়ার 13। তাহলে sin কত 5θ ইকুয়াল টু এটার মান কত হচ্ছে 1 হচ্ছে, তাহলে sin কার মান 1 বলো তো, sin 5θ ইকুয়াল টু sin 90 এর মান 1, sin 90 এর মান। তাহলে 5θ ইকুয়াল টু কত হচ্ছে 90 হচ্ছে, থিটার মান কত হয়ে যাবে 90/5 সমান কত হয়ে যাচ্ছে 18 ডিগ্রি। থিটার মান কত হয়ে যাচ্ছে 18 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। উভয় পক্ষে সাইন সাইন এখান থেকে সরিয়ে দিলাম, তাহলে অপশন নম্বর বি এ আমাদের অপশন দেওয়া আছে 18 ডিগ্রি।
এটা আমাদের কত 4 5 গেল, একের 5 দাগেরটা গেল। তারপর দেখো একের 6 কি বলেছে, আমরা নিচে করে নিচ্ছি। একের 6 একে 6টা বলে দিয়েছে একটি পরিসংখ্যা বিভাজনের গড় দেওয়া আছে 7 এবং সামেশন fi xi ইকুয়াল টু 140 হলে সামেশন fi এর মান কত আছে। এখানে বিভাজনের গড় মানে কি x বার ইকুয়াল টু আমরা জানি কি সামেশন fi xi, আর নিচে কি হবে সামেশন fi। তাহলে সামেশন x বারের মান আমাদের কিন্তু জানা আছে কত 7 দেওয়া আছে, সামেশন fi xi এর মানও জানি আমরা কত 140, আর এটা মানটা আমাদের বার করতে বলেছে সামেশন fi। তাহলে এটা যদি কাটাকাটি করি তাহলে এটা কত আসছে 20 চলে আসছে, তাহলে বা দিয়ে সামেশন fi ইকুয়াল টু কি আসবে 20 আসছে। অপশন নম্বর দেখবে তোমরা বি এ তোমাদের অ্যানসার দেওয়া আছে, এটা সামেশন fi ইকুয়াল টু কত আসছে 20 আসছে। ঠিক আছে, তাহলে আমাদের এক দাগের গুলো কমপ্লিট হয়ে গেল। চলো 2 দাগে কি বলেছে, 2 এর 1 কি বলেছে, চলো 2 এর 1 কি বলে দিয়েছে দেখো। 2 এর 1 বলেছে 500 টাকা 12 মাস খাটালে 2000 টাকার কত মাসে লভ্যাংশ সমান হয়। তাহলে লভ্যাংশ আর মূলধনটা কি হবে সমান হবে, তাহলে 500 কে যদি 12 দিয়ে আমি গুণ করি তাহলে কত আসবে, যেটা আসবে 2000 এর সঙ্গে কোন একটা সংখ্যা যোগ করে গুণ করলে সেই সংখ্যা সমান আসবে। তাহলে কিভাবে লিখবো আমরা, এটা লিখবো আমরা জানি মূলধন ইকুয়াল টু লভ্যাংশ, এটা আমরা লিখে দিচ্ছি একটু বোঝার জন্য। মূলধন ইকুয়াল টু কি লভ্যাংশ, তাই তো। তাহলে 500 টাকা কত মাস 12 মাস, 2000 টাকা কত, তাহলে ইন্টু এক্স ধরে নিচ্ছি। তাহলে এক্স এর মান যদি আমি বার করতে যাই তাহলে 500 গুণিত 12 আর নিচে কি আসবে 2000 চলে আসছে। তো দুটো শূন্য কেটে গেল, এখানে যদি কাটাকাটি 5 একে 5 4 5 এ 20 4 3, তাহলে এক্স এর মান কত বেরোলো বলো তো, এক্স ইকুয়াল টু 3 মাস বেড়ে গেল, 3 মাসে। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এক্স এর মান কত পেয়ে গেলাম 3 মাসে, তাহলে শূন্যস্থানে ওখানে লিখতে হবে 3 মাসে লভ্যাংশের সমান হবে। ঠিক আছে, তারপর চলো 2 দাগেরটা। 2 এর 2 দাগেরটা কি বলেছে দেখো। এই অঙ্কটা 2 এর 2 দাগের অঙ্কটা আমার 3-4টা সেটে আসছে, কিন্তু দেখো ভালো করে লক্ষ্য রাখবে। a প্লাস বি অনুপাত রুট এ বি ইকুয়াল টু 2 অনুপাত 1 হলে a অনুপাত b এর মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা কিভাবে এটা করি, আগে অঙ্কটা 2 কে নি। কিভাবে, a প্লাস বি অনুপাত রুট ওভার এ বি সমান কি 1 অনুপাত 2। এটাকে আমি অনুপাতকে কি ভাগ আকার লিখতে পারবো, তাহলে পরের লাইনটা এরকম লিখবো a প্লাস বি বাই রুট ওভার এ বি ইকুয়াল টু 2/1। তাহলে উভয় পক্ষে বর্গ করে নিচ্ছি, উভয় পক্ষে বর্গ করে পাই লিখে দেবে তোমরা। তাহলে বর্গ করে দিলাম গোটাটার। তাহলে এটা কি হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, তার মানে কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস কি হয়ে যাবে b স্কোয়ার, আর নিচে কি আসবে এ বি হয়ে যাচ্ছে। এ পাশটা কি আসবে 2 এর স্কোয়ার 4 আর 1 এর স্কোয়ার 1, কোনাকুনি গুণ করে না আমরা। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার সমান 4ab আসছে, কোনাকুনি যদি গুণ করি। তাহলে পরের লাইনটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এটা এ পাশটা আসলে মাইনাস হবে, 4ab ইকুয়াল টু কি আসবে 0। a স্কোয়ার দেখো না দুটো প্লাস ab, এখানে 4টা মাইনাস, তাহলে কত থাকছে মাইনাস 2ab থাকছে প্লাস b স্কোয়ার ইকুয়াল টু কি আসবে 0। বাদে এটা একটা ফর্মুলা আছে, তাহলে a মাইনাস b হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে a মাইনাস b সমান কি হবে 0, যেহেতু স্কোয়ারটা বললে শূন্যর মানে কোনো চেঞ্জ হবে না। তাহলে a ইকুয়াল টু কি আসবে b, যেহেতু মাইনাস b ছিল উপরে গেলে প্লাস হয়ে গেল। এবার ধরো a এর কাছেও 1 গুণ আছে আর b এর কাছেও কি 1 গুণ আছে, তাহলে এটা a বাই b যদি করি তাহলে 1 বাই কি হয়ে যাচ্ছে 1 হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা লিখতে পারবো 1 অনুপাত a অনুপাত b ইকুয়াল টু 1 অনুপাত 1। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কত নম্বর 2 এর 2 দাগের অ্যান্সার এটা। তাহলে ওখানে a অনুপাত b এর মান কত হবে 1 অনুপাত 1 লিখে দেবে তোমরা, হয়ে যাবে। ঠিক আছে, তারপর চলো 3 দাগেরটা কি বলেছে।
আচ্ছা 3 দাগেরটা বলেছে একই তলে অবস্থিত দুটি তলের একটি সাধারণ স্পর্শক হলে বৃত্ত দুটি পরস্পরকে ড্যাশ করবে। যখনই বলবে একটি সাধারণ স্পর্শক থাকবে তাহলে মনে রাখবে মাথায় একটাই নিয়ে আসবে কি চিত্রটা এরকম হবে কি ধরে নাও এটা একটা বৃত্ত দেওয়া আছে আর এর সঙ্গে 1 তো স্পর্শ করতে হবে, তাহলে এখান থেকে একটা কি করা হবে সাধারণ স্পর্শক অঙ্কন করা হবে। ঠিক আছে, একটা স্পর্শকের শর্ত এটাই কি একই তলে থাকবে এরকম করে এক জায়গাতে অন্ত স্পর্শ করবে। তাহলে ওই ফাঁকা জায়গাতে কি লিখবে তোমরা দুটো বৃত্তকে পরস্পরকে অন্ত স্পর্শ করবে, কি করবে এটা অ্যান্সার হয়ে যাবে অন্ত স্পর্শ, অন্ত স্পর্শ। ঠিক আছে, তিনেরটা এটা অ্যান্সার হবে। তারপর চলো কত নম্বর হলো আমাদের 3-এরটা হলো না, 4 দাগেরটা এখানে করে নিচ্ছি। তাহলে 2-এর 4, তাই তো 2-এর 4 কি বলেছে দেখো 2-এর 4-এ বলে দিয়েছে এ একক বাহু বিশিষ্ট ঘনক থেকে সর্বাধিক আয়তনের যে চোঙ পাওয়া যায় তার আয়তন কত হবে। ঘনক মানে কি বুঝি, ধরে নাও এটা একটা ঘনক, ঘনকের প্রতিটি ধারে দৈর্ঘ্য কি হবে সমান হবে, তাহলে এটা একটা ঘনক, এটা একটা ঘনক, তাহলে এর মধ্যে বলছে একটা চোঙ, তাহলে এরকম একটা চোঙ আসছে, এরকম একটা মাঝখানে চোঙ, চোঙটা আমি বাইরে এঁকে দিচ্ছি তাহলে বুঝতে পারবে এরকম একটা চোঙ আসছে। ঠিক আছে, এরকম একটা চোঙ আসছে, তাহলে চোঙের ব্যাসটা কি আমরা ধরে নিচ্ছি, চোঙের ব্যাসটা এই যে চোঙের ব্যাসটা আর ধারের দৈর্ঘ্যটা কিন্তু সমান হবে, তাহলে আমরা ধরে নিচ্ছি চোঙের ব্যাস এ একক, ধরে দিয়ে লিখে দেবো চোঙের ব্যাস কি হবে এ একক ধরে নিলাম, তাহলে চোঙের ব্যাসার্ধ কি হবে বলতো a/2, যেহেতু আমরা জানি ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ এখানে ব্যাসার্ধ লিখে দেবো। ঠিক আছে, a/2 একক। তাহলে এখন চোঙের আয়তনের ফর্মুলা কি, চোঙের আয়তন মানে পাই আর স্কোয়ার এইচ, তাহলে পাই এর মান কত হয়ে যাবে, পাই এর মান হয়ে যাবে 22/7 গুণিত আর স্কোয়ার মানে কি এ স্কোয়ার আর নিচে 2-এর স্কোয়ার মানে কি 4 একবারে করে দিলাম, হ্যাঁ, ইন্টু এইচ এর মান কি এই যে ব্যাসটার তো উচ্চতার সমান হবে, তাহলে যদি কাটাকাটি আমরা করতে যাই তাহলে দেখো 2 দিয়ে এখানে কত হয়ে যাবে, 2 দিয়ে হয়েছে 2 আর এখানে 11 হয়ে যাচ্ছে, তাহলে উপরে কত হচ্ছে 11 এ স্কোয়ার একটা তাহলে 11 এ কিউব আর নিচে 7 দুনা কত হয়ে যাবে 14 হয়ে যাবে, এটা হয়ে যাবে ঘন একক, যেহেতু আয়তন আমরা বার করছি ঘন একক, এখানে লিখতে হয়তো ঘন একক, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, 4 দাগের অ্যান্সারটা এটা। তারপর 5 দাগেরটা কি বলেছে দেখো 5 দাগেরটা বলেছে ত্রিভুজ ABC তে cos A+B/2 হলে sin এর মান কত। আচ্ছা, ত্রিভুজ ABC তে cos A+B/2 হলে sin এর মান কত, তাহলে ধরে নিচ্ছি আমরা এখানে ধরো কি 5 দাগেরটা এখানে করে নিচ্ছি, একটা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, তাই তো একটা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এ বি এর যদি মান করি এ আর বি সমান কত হয়ে যাবে 180 মাইনাস সি ডিগ্রি হয়ে যাচ্ছে, তাহলে এ বাই বি মানে এ প্লাস বি বাই 2 উভয় পক্ষে 2 দিয়ে আমরা ভাগ করে নিচ্ছি, তাহলে 180 মাইনাস সি বাই 2, তাহলে এখানে লিখে দেব উভয় পক্ষে 2 দিয়ে ভাগ করে পাই, এটা লিখে দিলাম। ঠিক আছে, তাহলে এখানে পরের লাইনটা কি আসবে, পরের লাইনটা আসবে a+b/2 সমান দেখো 180/2 হয়ে যাবে মাইনাস সি বাই কি আসবে 2 আসবে, তো পরের লাইন a+b/2 ইকুয়াল টু এটা ভাগ করলে কত 90 ডিগ্রি মাইনাস কি হয়ে যাবে c/2, এটা আমরা অ্যান্সার আপাতত পেলাম এটা। ঠিক আছে, এবার আমাদের বইয়ে দেওয়া আছে কি, বইয়ে দেওয়া আছে cos A+B/2 এটা দেওয়া আছে, তাহলে এটা cos
এটাকে আমরা কি পেলাম বলতো 90 মাইনাস c/2। তাহলে এটা cos 90 মাইনাস থিটা যদি ধরি পুরো কোণ হিসাবে, তাহলে এটা কি হয়ে যাবে sin c/2 মানে sin থিটা। তাহলে এই যে ফাঁকা জায়গাতে c/2 লিখতে হবে আমাদের। কি লিখতে হবে? ফাঁকা জায়গাটাতে sin c/2 হবে। এই যে এটুকু অংশ আমাদের লিখতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের কত নম্বর? এটা 5 দাগের অঙ্কটা হয়ে গেল। তারপর চলো 6 দাগেরটা কি বলেছে। 6 দাগেরটা বলেছে প্রথম 10টি ধনাত্মক সংখ্যার গড় কত হবে। প্রথম 10টি ধনাত্মক সংখ্যা মানে কি? প্রত্যেকটাই সংখ্যা 1 থেকে 10 পর্যন্ত সবগুলো ধনাত্মক সংখ্যা। তাহলে 1 থেকে 10টি ধনাত্মক সংখ্যার সমষ্টি আগে বার করছে। তাহলে যে কোনো সংখ্যার n-তম সংখ্যার সমষ্টির ফর্মুলা কি? n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড 2। n মানে যটা সংখ্যা, তাহলে 10 প্লাস 1/2, তাহলে কি হয়ে যাবে? 5 একে 2 একে 2 5, তাহলে 5 গুণিত 11 সমান কত হয়ে যাচ্ছে? 55। তাহলে 10টি সংখ্যা ধনাত্মক সংখ্যার সমষ্টি কত আসলো? 55। তাহলে গড় কত আসবে? 10 দিয়ে ডিভাইড করে দেবো, অতএব গড় কত হবে? গড় সমান 55, যেহেতু 10টা সংখ্যা 10 দিয়ে ডিভাইড 5.5, এটা হচ্ছে অ্যান্সার ওখানে। তাহলে আমাদের 6 দাগেরটাও কমপ্লিট হলো। ঠিক আছে, তাহলে 1 এর 2 এর গুলো আমাদের কমপ্লিট হলো। 3 দাগের গুলো কি বলেছে? 3 এর 1 এরটা কি বলেছে দেখো। 3 এর 1 এরটা বলে দিয়েছে 3 এর 1 x1 x2 আর x ডট ডট দিয়ে x100 চলরাশিগুলো ঊর্ধ্বক্রমে থাকলে এদের মধ্যমা কত হবে? এদের মধ্যমা বলেছে x50 হবে, আর কত দেওয়া আছে? x51 হবে, হ্যাঁ, আর বাই 21 হবে। এখানে যদি আমরা দেখো, আমরা ফর্মুলা কি জানি বলতো? এখানে দেওয়া আছে x1 x2 ডট ডট দিয়ে দেওয়া আছে x100। তাহলে এখানে n এর মান কত? 100, মানে যুগ্ম সংখ্যা। যদি যুগ্ম সংখ্যার মধ্যমা আমরা বার করি কি আসবে বলতো? n/2 তম পদ। n বাই মানে কি? n মানে কত? 100, n/2 তম পদ যোগ n/2 প্লাস 1 তম পদ, তাই তো? ডিভাইডেড কি আসবে? 2 আসবে। তাহলে এখানে n/2 মানে 100/2 মানে কি? 50 তম পদ প্লাস 51 তম পদ বাই কত হয়ে যাবে? 2। তারপর 50 তম পদ মানে কি? x/50 প্লাস x/51/2 আসবে। কিন্তু আমাদের কি ডিভাইডেড কি দেওয়া আছে? 21 দেওয়া আছে, তার জন্য এটা কি হয়ে যাবে? মিথ্যা হয়ে যাবে। এটা আসছে সত্য, কিন্তু আমাদের 21 দেওয়া আছে যেহেতু বইয়ে, তার জন্য কি হয়ে যাবে? মিথ্যা হয়ে যাবে। 2 দাগেরটা দেখো। 2 দাগেরটা কি বলেছে? sin স্কয়ার x প্লাস cosec স্কয়ার x এর সর্বনিম্ন মান কত? 2 দেওয়া আছে। আচ্ছা, আমরা কি জানি বলতো? আমরা জানি কি sin x মাইনাস cosec x তার স্কয়ার এর মানটা কি হয়ে যাবে? 0 বা 0 থেকে বড় হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে একটা ফর্মুলা আসছে কি? a মাইনাস b হোল স্কয়ার যদি ফর্মুলা করি, তাহলে sin স্কয়ার x মাইনাস 2 sin x cosec x প্লাস cosec স্কয়ার x, এটার মান কত? 0 ধরে নিলাম। তাহলে এখানে এটা আর এটা কি হচ্ছে? sin স্কয়ার, এটা রেখে দিচ্ছি, sin স্কয়ার x মাইনাস 2 sin x। sin x আর cosec x এর মান হচ্ছে 1। তবুও তোমরা যদি কেউ না জানো, তাহলে 1/cosec মানে কি? 1/sin x। তাহলে এটা কেটে যাবে, প্লাস কি হয়ে যাবে? cosec স্কয়ার x। ঠিক আছে, তাহলে এটা কাটলে এখানে শুধু কি থাকছে? -2 থাকছে। তাহলে sin স্কয়ার x প্লাস cosec স্কয়ার x, তাহলে এটা 2টা উপরে গেলে কি হয়ে যাবে? 2 হয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখো, বুঝতে পারছি আমরা কি sin স্কয়ার x প্লাস cosec স্কয়ার x এর মান সর্বনিম্ন কি হতে পারে? 2 হতে পারে, বা 2 এর থেকে বেশি হবে। তাহলে যেটা বলেছে আমাদের ওটা কি হবে? সত্য হয়ে যাবে।
দেখো 3 দাগেরটা কি বলেছে, একটি লম্ববৃত্তাকার চোঙ ও শঙ্কুর উচ্চতা এবং আয়তন সমান হলে ব্যাসার্ধ দ্বয়ের অনুপাত চেয়েছে। কিভাবে বার করবো অনুপাতটা? 3 দাগের, তাহলে চোঙ ও শঙ্কুর ব্যাসার্ধ ধরে নিচ্ছি আমরা, চোঙ ও শঙ্কুর ব্যাসার্ধ ধরে দিয়ে লিখে দেব, যথাক্রমে ধরে নিচ্ছি একটা R1 আর একটা কি ধরে নেব, R2 ধরে নিচ্ছি। তাহলে আয়তন এদের, তাহলে আয়তনের অনুপাতটা কি হবে? তাহলে চোঙের আয়তন ফর্মুলা কি, পাই R1 স্কোয়ার H, আর শঙ্কুর কি হবে 1/3 পাই R2 স্কোয়ার H। তাহলে উভয় পক্ষে দেখো কি কি কাটছে, H কাটছে, পাই কাটছে, H কাটছে। তাহলে এই পাশটায় কি থাকছে, R1 স্কোয়ার ইকুয়াল টু কি থাকছে 1/3, তাহলে উপরে গুণ করলে R2 তার হোল স্কোয়ার বাই কি আসছে 3। তাহলে আমি এটাকে এ পাশটায় নিয়ে চলে আসছি, তাহলে R1 বাই R2 যেহেতু দুটার উপরে স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার ইকুয়াল টু কি আসছে 1/3 আসছে, তাই তো 1/3। তাহলে R1 বাই R2 সমান কি হবে, এটা রুট ওভার হয়ে যাবে 1 বাই কি আসছে 3 আসছে। তাহলে R1 অনুপাত R2 সমান কি হবে, 1 এর স্কোয়ার 1 আর √3 স্কোয়ার কি হবে √3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার আসছে, কিন্তু আমাদের বই কি দেওয়া আছে, √3:1 দেওয়া আছে, তার জন্য এটা কি হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে। এটা হচ্ছে 3 দাগেরটা। 4 দাগের কি বলেছে, দেখো 4 দাগেরটা কি বলে দিয়েছে, 4 দাগেরটা বলেছে দুটি সদৃশ্য ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতি নয়। এটা সমানুপাতি হবে, কিন্তু এখানে নয় বলেছে, তার জন্য এটা কি হবে, মিথ্যা হয়ে যাবে। তাহলে 4 দাগেরটা কি হবে, মিথ্যা। 5 দাগেরটা কি বলেছে, 5 দাগেরটা বলেছে এ বি সি ধনাত্মক বাস্তব সংখ্যা, এটা বড় হবে বি এর থেকে, আবার সিটাও কি বি এর থেকে বড় হবে, তাহলে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় বাস্তব হবে। আচ্ছা এরকম দেওয়া আছে 5 দাগেরটা, এ এর মানটা কি হবে, বি এর থেকে বড়, আর সি এর মানটাও বি এর থেকে বড়, তাই তো। তাহলে এক্ষেত্রে দেখো আমরা কি করছি, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আমাদের দেওয়া আছে। তো বলেছে বাস্তব মান, তাহলে বাস্তব মান কি হবে, বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা কি হবে, হয় 0 হবে বা 0 থেকে বড় হবে, তাই তো। এরকম যদি হয় তাহলে সাপোজ আমি তোমাদের একটা উদাহরণ দিচ্ছি, কি বি এর মানটা আমি ধরে নিচ্ছি, যেহেতু বি এর থেকে বড় তাহলে এ এর মান 4 ধরে নিলাম, আর বি এর মানটা 2 ধরে নিলাম, আর সি এর মানটাও যেহেতু বি এর থেকে বড় হবে 3 ধরে নিলাম। তাহলে বি স্কোয়ারে যদি আমি পুট করি, তাহলে মানে বসাই বি স্কোয়ার, তাহলে কি বি, এটা বি স্কোয়ার, ঠিক আছে, এটা যদি আমি ওপাশটায় পাঠিয়ে দিই তাহলে কি হবে, গ্রেটার দেন 4ac, তার মানে বি স্কোয়ারের মানটা এটার থেকে বড় হতে হবে, তাহলে এটা সত্য হবে। কিন্তু আমি যদি এখানে পুট করি মানটা, তাহলে বি স্কোয়ার মানে কি 2 এর স্কোয়ার মানে 4 হয়ে যাচ্ছে, আর এ পাশটায় কি আসবে 4ac, 4 এর মান 4 আর সি এর মান কত, আচ্ছা সি এর মান 3, তাহলে 4 4 16, 3 16 48, তাহলে 4 আর এটা 48, তাহলে এটা বড় হচ্ছে, আমাদের শর্ত অনুসারে এটা বড় হচ্ছে, কিন্তু আমাদের এটা দেখা আসছে, কিন্তু তার জন্য এটা কি হবে, মিথ্যা হয়ে যাবে, ঠিক আছে, এটা মিথ্যা হয়ে যাবে। এটা হয়ে যাচ্ছে আমাদের 5 দাগেরটা। 6টা কি বলেছে, 6টা বলে দিয়েছে সুদের পর্ব যত, চলো 4 দাগের অঙ্কগুলো করি। 1 নম্বর অঙ্কটা বলেছে প্রথম 4n+1 সংখ্যক স্বাভাবিক সংখ্যার মধ্যমা n+143/2 হলে n এর মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা প্রথম 4n+1 সংখ্যা স্বাভাবিক সংখ্যার মধ্যমা আমরা জানি কি, এই যে 4n যেটা আছে এটাকে 2 দিয়ে ডিভাইড করলে হয়ে যাবে, তাহলে 2n+1 মধ্যমা, তাহলে ওই যে 2n+1টাকে এর সঙ্গে আমরা শর্ত অনুসারে বলবো, তাহলে এখান থেকে n এর মানটা বেরিয়ে যাবে। তাহলে 4 1 দাগের প্রথম 4n+1 সংখ্যার মধ্যমা কত বললাম, এই যে এটা 4nটাকে 2 দিয়ে ডিভাইড করলে 2n+1 এটা হচ্ছে,
ঠিক আছে, তাহলে শর্তানুসারে এটা সমান 2n+1 সমান হয়ে যাবে n+143 ডিভাইডেড 2, কোনাকুনি গুণ করলে 4n+2 হয়ে যাবে ইকুয়াল টু n+143। তাহলে n টুকু এক দিয়ে করে দিচ্ছে, তাহলে আর এ পাশটায় 143 -2 হয়ে যাবে, তাহলে 3n ইকুয়াল টু কি হবে 141, বা দিয়ে n এর মান কত হবে 141/3 সমান কি হয়ে যাবে 21, এই 27 হয়ে যাচ্ছে। 3 × 7 = 27। তাহলে 3 7 এখানে কত 3 4 12 হচ্ছে না, 3 4 12 আর 3 7 21 48, n এর মান কত হয়ে যাবে 47 হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে 4 1 দাগের আমাদের অঙ্ক। 2 দাগেরটা কি বলেছে, 2 এরটা নিচে করে নিচ্ছি আমরা। 2 দাগেরটা কি বলেছে দেখে নাও। 2 দাগেরটা বলেছে কোন ঘনকের কর্ণের দৈর্ঘ্য 2√2 সেমি এবং ঘনকের প্রতি তলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। ঘনকের প্রতি তলের মানে কি একটা তলের, তাহলে ঘনকের শেপ কিসের ন্যায় বলতো, একটা যদি এরকম ঘনক থাকে তাহলে এটা একটা বর্গক্ষেত্রের ন্যায়, তাই তো। তাহলে চিত্র তো বর্গক্ষেত্রের মতো, তাহলে একটা তল কি হয়ে যাবে বর্গক্ষেত্র। তাহলে আমরা ঘনকের একটা বাহুর মান পেলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বার করতে পারবো, বাহু স্কয়ার। তাহলে আমরা লিখবো, ধরি ঘনকের একটি বাহু বা ঘনকের বাহু a সেমি ধরে নিচ্ছি। তাহলে ঘনকের কর্ণ সমান আমরা কি জানি a√3 সেমি। তাহলে শর্তানুসারে আমাদের ঘনকের কর্ণ দেওয়া আছে, কি দেওয়া আছে a√3 ইকুয়াল টু কি আসবে 2√2। তাহলে a এর মান আমরা কি পাবো 2√2/3, এটা পেলাম ঘনকের একটা বাহু। ঠিক আছে, তাহলে ঘনকের প্রতিতলে ক্ষেত্রফল, তাহলে একটা তলকে যদি আমি আলাদা করি তাহলে আসবে একটা বর্গক্ষেত্র চলে আসবে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি, তাহলে ঘনকের প্রতি তলের ক্ষেত্রফল কি আসবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি বাহু স্কয়ার। তাহলে কি দেওয়া আছে বাহু আমরা 2√2/√3, তার কি হবে স্কয়ার, তাহলে 2 এর স্কয়ার মানে 4 আর √2 মানে কি 2, তাহলে 4 2 8 আর √3 কি হবে 3 হয়ে যাবে, এত বর্গ সেমি। এটা হবে অ্যানসার। তোমাদের বইয়ে অ্যানসার কিন্তু ভুল দেওয়া আছে, দেখবে ওখানে 4 দেওয়া আছে কিন্তু 4 হবে না, এটা অ্যানসার আসবে। আচ্ছা 3 দাগেরটা কি বলেছে, 3 দাগেরটা বলে দিয়েছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামান বলেছে সমান শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য বলেছে h এবং r একক হলে 1/h² + 1/r² এর মান কত। এটা একটা বইয়ের অঙ্ক, হুবহু লম্ববৃত্তাকার শঙ্কুর একটা শেষের দিকে দেখবে এসে কি দেওয়া আছে। তাহলে কিভাবে করব, ধরি শঙ্কুটির উচ্চতা কত, শঙ্কুটির উচ্চতা h আর ব্যাসার্ধ ধরে নিচ্ছি r দেওয়া আছে। তাহলে তির্যক উচ্চতা কি আসবে, তির্যক উচ্চতা যেহেতু এরকম একটা শঙ্কু, তাহলে ওর ব্যাস দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে, এটা তির্যক উচ্চতা l। তাহলে এটা সমকোণ ত্রিভুজ, l সমান কি হবে √লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে l ইকুয়াল টু কি আসবে r² প্লাস h²। ঠিক আছে, এটা যদি আসে তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল বা শঙ্কুটির আয়তন কি হবে, শঙ্কুটির আয়তনের ফর্মুলা কি 1/3πr²h, আর শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা πrl। ঠিক আছে, তাহলে পাই বসে যাবে আর বসে যাবে, এল এর জায়গাতে কি আসবে √r² প্লাস h²। এটা আর এটা আমাদের সমান বলে দিয়েছে, তাহলে শর্তানুসারে এই দুটোকে আমরা সমান দেখিয়ে দিচ্ছি। তাহলে কি আসবে 1/3πr²h ইকুয়াল টু πr√r² প্লাস h²। তাহলে দেখো পাই কেটে যাবে, আর কেটে গেল, তাহলে এই পাশটায় r h রাখছি আর এটা 3টা উপরে গিয়ে ইনটু হয়ে যাবে, √r² প্লাস h²। উভয় পক্ষে আমরা বর্গ করে নিচ্ছি, তাহলে কি হয়ে যাবে 3 এর বর্গ 9 হয়ে যাবে আর r² প্লাস h² হয়ে যাবে। ঠিক আছে, তাহলে লিখে দেব উভয় পক্ষে বর্গ করে
পাই। তাহলে কি হয়ে যাচ্ছে, এটা ঘুরিয়ে লিখছি, 9r² প্লাস h² ইকুয়াল টু কি হবে, r² h²। ঠিক আছে, তাহলে এখানে দেখো এটাকে আমি পাশে পাচ্ছি, এটাকে এপারে নিয়ে আসছি, তাহলে r² প্লাস h² বাই কি হবে, r² h² ইকুয়াল টু 1 বাই কি হবে 9 হয়ে যাচ্ছে। তাহলে ফ্রিকশন পদ্ধতি আলাদা করে লিখছি, r² বাই কি হয়ে যাবে, r² h² প্লাস h² বাই কি হয়ে যাবে, r² h² ইকুয়াল টু 1 বাই 9। তাহলে আর কেটে যাবে, তাহলে 1 বাই h² সমান h কেটে যাবে 1 বাই কি হয়ে যাবে r² ইকুয়াল টু কি হয়ে যাবে 1 বাই 9, এটা প্লাস দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার 3 দাগেরটা। ঠিক আছে, তাহলে 1 2 3 আমাদের কমপ্লিট হলো। তারপর চলো 4 দাগেরটা কি বলেছে, 4 দাগেরটা কি বলেছে, 4 দাগেরটা বলে দিয়েছে x ইকুয়াল টু a sin 90 মাইনাস থিটা y ইকুয়াল টু b tan 90 মাইনাস থিটা হলে a স্কোয়ার বাই x স্কোয়ার মাইনাস b স্কোয়ার বাই y স্কোয়ারের মান নির্ণয় করো। আচ্ছা, কি বলেছে, x a sin 90 মাইনাস থিটা দেওয়া আছে, আর একটা বলে দিয়েছে y b tan 90 মাইনাস কি দেওয়া আছে, থিটা দেওয়া আছে। তাহলে x সমান দেখো a sin 90 মাইনাস থিটা মানে কি হবে, cos থিটা হয়ে যাবে। তাহলে cos থিটার মানটা কি আসছে, x বাই a আসছে, cos মানে কি 1 বাই sec, তাই তো। তাহলে ইকুয়াল টু কি আসবে, x বাই a। তাহলে secটাকে যদি আমি উল্টিয়ে দিই, তাহলে sec থিটা যদি উপর নিয়ে আসে, তাহলে এটাকে কি হবে, a বাই x হয়ে যাবে। সেম এখানটাই আসবে, কি আসবে, কি y ইকুয়াল টু b tan 90 মাইনাস থিটা মানে কি হবে, cot থিটা। তাহলে এরকম লিখতে পারবো, cot থিটা ইকুয়াল টু কি আসবে, y বাই b। তাহলে cot মানে কি 1 বাই tan, তাহলে 1 বাই tan থিটা ইকুয়াল টু কি আসবে, y বাই b। তাহলে এটাকে যদি আমি ঘুরিয়ে নিই, শুধু tan থিটা লিখি, তাহলে এটাকেও ঘুরিয়ে নিতে হবে, b বাই x, এটা পেয়ে যাচ্ছি। তো আমরা এখানে একটা জানি সূত্র, কি আমরা জানি কি sec স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু কি হবে 1, আমরা জানি। তাহলে সেকে যাতে সেকের মান বসে দেয় a বাই x তার হোল স্কোয়ার মাইনাস ট্যান এর মান কি হবে b বাই x বাই তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে a স্কোয়ার বাই x স্কোয়ার মাইনাস এটারও b স্কোয়ার বাই x স্কোয়ার সমান কি হয়ে যাবে 1, এটা আমাদের অ্যান্সার চেয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের 4 দাগেরটাও হয়ে গেল। 5 দাগেরটা কি বলেছে, চলো 5 দাগেরটা বলেছে থিটার মান 0 থেকে বড় আর 90 থেকে ছোট হবে, তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু √3 হলে সাইন থিটা মান চেয়েছে। আচ্ছা, তাহলে থিটার মানটা কি বলেছে, 0 থেকে বড় হবে আর 90 ডিগ্রি থেকে ছোট হবে। আমাদের বলে দেওয়া আছে কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু কি দেওয়া আছে, √3, এটা 1 নম্বর। তো আমরা এটা সম্পর্কে একটা জানি, কি জানি, আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কি 1। তাহলে এটা একটা ফর্মুলা, কি কোসেক থিটা প্লাস কট থিটা, একটা কোসেক থিটা মাইনাস কি হয়ে যাবে কট থিটা ইকুয়াল টু কি হবে 1 হয়ে যাবে। তাহলে এটার মান কত, √3 আমরা জানি, ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু 1। তাহলে বাদ দিয়ে কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু 1 বাই √3। তাহলে এটা 2 নম্বর সলিউশন। তাহলে 1 আর 2 কে যদি আমরা যোগ করি, তাহলে 1 প্লাস 2 করে পাচ্ছি। তাহলে কি লিখবো, কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু √3, আর নিচে কি আসবে, কোসেক থিটা মাইনাস দেওয়া আছে কট থিটা ইকুয়াল টু কি আসছে 1 বাই √3। তাহলে এটাকে যদি আমি যোগ করি, তাহলে এটা কেটে আছে, তাহলে কি আসছে 2 কোসেক থিটা ইকুয়াল টু কি আসবে, √3 প্লাস 1 বাই √3। তাহলে দেখো আমরা এরকম 2 কোসেক থিটা ইকুয়াল টু কি আসবে √3, আর এখানে √3 গুণ করলে 3 প্লাস 1 বাই দিয়ে কোসেক যদি আমি বার করি, শুধু কি আসবে 4 বাই √3, আর এটা 2টা 1 বাই 2 হয়ে যাবে। তাহলে কাটাকাটি করলে 2 চলে আসছে। তাহলে কোসেককে আমরা কি লিখতে পারবো, 1 বাই সাইন লিখতে পারবো। তাহলে 1 বাই সাইন থিটা সমান কি আসছে, 2√3 আসছে। তাহলে আমি যদি সাইনটাকে উল্টিয়ে দিই, তাহলে সাইন থিটা মান কি আসবে, √3 বাই 2। এটা হচ্ছে আমাদের 5 দাগের অ্যান্সার।
এটা আমাদের 5 দাগের आंसर হচ্ছে। ঠিক আছে, দেখে নাও, এটা বইয়ের অঙ্ক, হুবহু বইয়ের অঙ্ক তোমার। তারপর 6 চলো, 6 দাগে কি বলেছে? 4 6 দাগেরটা, 4 6 বলেছে ত্রিভুজ ABC এর শীর্ষবিন্দু A থেকে BC এর উপর AD লম্ব অঙ্কন করা হলো। যদি BD বাই DA এবং DA বাই DC হয় তবে দেখাও যে ত্রিভুজ ABC টা কি হবে? একটি সমকোণী ত্রিভুজ হবে। আচ্ছা, তাহলে চিত্রটা আগে লিখে নিচ্ছি। এরকম একটা চিত্র হবে, এরকম একটা চিত্র আসছে। ঠিক আছে, তাহলে এটা লম্ব বলে দিয়েছে, তাহলে ABC এটা D। তাহলে এখানে লিখবো ত্রিভুজ ABC এর শীর্ষবিন্দু A থেকে BC বাহুর উপর AD কি হবে? লম্ব হয়ে যাবে। এটা লম্ব হয়ে যাচ্ছে। কি লিখলাম? ABC এর শীর্ষবিন্দু A থেকে BC বাহুর উপর AD টা কি হচ্ছে? লম্ব হচ্ছে। তাহলে আমাদের কি দেওয়া আছে? BD বাই DA দেওয়া আছে সমান DA বাই কি বলেছে? DC বলেছে। তার মানে এই যে BD বাই DA আর DA বাই DC, তাহলে এটা এটা কোনটা কি বলেছে? সমান। এটা যদি সমান হয় তাহলে এটা আর এটা কি হবে? সমান হবে। তাহলে আমরা এভাবে লিখতে পারবো কোণ BAD সমান কি হবে? কোণ ACD, এটা সমান হচ্ছে। তার মানে আমরা কি লিখতে পারবো? কি ABD সমান কি হয়ে যাবে? DAC। তাহলে দুটো দুটো কোণ মিললো। আর এটা দেখো লম্ব হওয়ার জন্য দুটো কি হবে? 90 ডিগ্রি করে। তাহলে এটাও কি হবে? সমান হয়ে যাচ্ছে। কোণ ADB, কোণ ADB সমান কি আসবে? ADC। তাহলে দুটো কি হচ্ছে? পরস্পর সদৃশ হচ্ছে। তাহলে আমরা এভাবে লিখতে পারবো কি ত্রিভুজ ABD ও ত্রিভুজ ADC সদৃশ। ঠিক আছে, এরা যদি সদৃশ হয় তাহলে কি আমাদের A বিন্দু থেকে কার উপরে? AD লম্ব কার উপরে? BC এর উপরে। তাহলে AD যদি লম্ব হয় তাহলে ভাবতে হবে কি এই যে দুটো ত্রিভুজটা গোটা ত্রিভুজের সঙ্গে সদৃশ। তাহলে এভাবে লিখে দেব ত্রিভুজ ABD ও ত্রিভুজ ADC পরস্পর সদৃশ। কার সঙ্গে? বা দুটি ত্রিভুজ AB এর সঙ্গে কি হবে? মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ থাকবে। যদি মূল এর সঙ্গে সদৃশ থাকে তাহলে BAC সমান কি হয়ে যাবে? 90 ডিগ্রি হয়ে যাবে। অতএব বলতে পারবো ত্রিভুজ ABC একটি সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, তাহলে এটা 6 দাগেরটা হলো আমাদের। 7 দাগেরটা কি বলেছে দেখো, 4 7 7 দাগেরটা বলে দিয়েছে দুটি এককেন্দ্রীয় বৃত্তের বৃহত্তর বৃত্তটি AB এবং AC যা দুটি অপর বৃত্তকে P ও Q বিন্দুতে স্পর্শ করে। তাহলে PQ এর মান দেওয়া আছে 10 সেমি, BC এর দৈর্ঘ্য মান চেয়েছে। আচ্ছা, চিত্রটা তাহলে এরকম আসবে। এটা একটা বৃত্ত, এর মাঝখানে ত্রিভুজ, এর মাঝখানে আবার একটা কি আসবে? বৃত্ত আসবে। এটা ব্যাস, এটা দিয়েছে PQ, এটা A, এটা B, এটা C। তাহলে লিখে দেব দুটি এককেন্দ্রীয় বৃত্তের বড় দুটি যা কি করবে? AB ও AC ছোট বৃত্তকে কি করছে? P ও Q বিন্দুতে স্পর্শ করে। দেখো এটা আর এটা P আর Q এ কি করছে? স্পর্শ করছে। তাহলে P টা কি হচ্ছে? AB এর মধ্যবিন্দু।
তাহলে পিটাই তো মধ্যবিন্দু, তাহলে এপি বাই পিবি এটা সমান হবে। আর একটা কি হচ্ছে, কিউটা কার হচ্ছে, এ সি এর মধ্যবিন্দু। এরকম যদি হয় তাহলে আমরা বলতে পারবো সদৃশ্যতা এই অনুযায়ী কি বলতে পারবো এখানে, তাহলে এ পি, ঠিক আছে, এ পি বাই এ বি গোটাটা ইকুয়াল টু এ কিউ বাই কি আসবে, এ সি আসবে। তাহলে এটা বা এটাও পাবো আমরা, পি কিউ বাই কি পাবো, বি সি। পি কিউ এর মান কিন্তু আমাদের দেওয়া আছে, কত 10 সেমি দেওয়া আছে, এটুকু মনে রাখবা, এটা দেওয়া আছে। তাহলে পি কিউ এটা যদি হয় তাহলে উপরটা একটা ভাগ আর নিচেটা ডবল থাকছে, তাহলে 1/2। তাহলে পি কিউ বাই বিসি সমান যদি হাফ হয়, তাহলে পি কিউ এর মান 10 দেওয়া আছে, আর বিসি এর মান আমরা বার করবো 1/2, কোনাকুনি গুণ করে নাও, বিসি সমান কি হবে 20 সেমি। আমাদের এটা অ্যান্সার চেয়েছে 7 দাগেরটা, বিসি সমান কত হয়ে যাবে, 20 সেমি হয়ে যাবে। 8 দাগেরটা কি বলেছে চলো, 4-এর 8 দাগেরটা বলে দিয়েছে, ও কেন্দ্রীয় বৃত্তে এ বি ব্যাস, ও কেন্দ্রীয় বৃত্তে এ বি ব্যাস, এ বি এবং সিডি পরস্পর লম্ব, এবং কোণ বলে দিয়েছে এডিসি সমান 50 ডিগ্রি হলে কোণ সিএডি এর মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা চিত্রটা কি, এই অঙ্কটা প্রচুর সহজ অঙ্ক দিয়েছে। একটা কি এরকম একটা বৃত্ত দেওয়া আছে, এটা একটা ত্রিভুজ দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এখান থেকে এটা একটা বৃত্তে ও বলে দিয়েছে, তাহলে এ বিটা হচ্ছে ব্যাস, এ বিটা কি হয়েছে ব্যাস। আর এখান থেকে একটু চিত্রটা হয়ে গেল, এখানে এরকম ধরে নিচ্ছি আমরা, আচ্ছা চিত্রটা এটা হয়ে আছে, এটা ব্যাস ধরে নিচ্ছি, এ আর বি ব্যাস, ঠিক আছে। এখান থেকে এটা একটা কোণ যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে এ বি বলে দিয়েছে ব্যাস, আর এটা ডি আর সিটা লম্ব হয়ে যাচ্ছে, এটা ও কেন্দ্রবৃত্ত। তো এখানে একটা কথা বলে দিয়েছে, এই যে এটুকুর মান 50 ডিগ্রি আমাদের বলে দিয়েছে। তাহলে কি বলেছে, ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস কত, এ বি বলে দিয়েছে। তাহলে এ বি ও সিডি পরস্পর কি বলেছে, পরস্পর লম্ব। তাহলে এখানে এটার মান দেওয়া আছে, এ ডি কি বলে দিয়েছে, এ ডি সি, এ ডি এই যে এটা বিন্দু নাম সি দেওয়া আছে, তাহলে এডিসি এর মান দেওয়া আছে 50 ডিগ্রি। সেটা যদি লম্ব হয় তাহলে এটা মান কত হবে 90, তাহলে এ সি ডি সমান কি হবে 90 ডিগ্রি। তাহলে এটুকুর মান আমরা বার করতে পারবো, কারণ যেহেতু আমরা জানি কি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, অতএব সি এ ডি সমান কি আসবে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, এটা কোনটা, এটা কোনটা সমষ্টি, তাহলে 50, তাহলে কত হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি সমান কত হবে 40 ডিগ্রি। অতএব কোণ সি এ ডি সমান কত আসবে 40 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার 8 দাগেরটা। 9 দাগেরটা কি বলেছে, 9 দাগেরটা বলে দিয়েছে 2a ইকুয়াল টু দেওয়া আছে 3b ইকুয়াল টু 4c হলে abc কত হবে নির্ণয় করতে বলেছে। আচ্ছা এই টাইপের যদি অঙ্ক থাকে তাহলে মনে রাখবে a এর সহগ, b এর সহগ আর c এর সহগ যেগুলো থাকবে ওদের লসাগু দিয়ে প্রত্যেকটাকে ডিভাইড করে দেবো, মানে ভাগ করে নেব, তাহলে আমরা পেয়ে যাব। কিভাবে দেখো, দেওয়া আছে 2a সমান 3b সমান 4c, কি বললাম কি এদের সহগটার লসাগু করবো, তাহলে এদের লসাগু কত হয় 12, এই 12টাকে প্রত্যেকটা দিয়ে ডিভাইড ভাগ করে নেব, 2a বাই 12 সমান 3b বাই 12 সমান 4c বাই 12, তাহলে এখানে 6 আসছে, এখানে 4 আসছে, আর এখানে 3 আসছে, তাহলে কি পাচ্ছি a বাই 6 সমান b বাই 4 সমান c বাই কত 3, তাহলে a অনুপাত b অনুপাত c সমান কি আসবে 6 অনুপাত 4 অনুপাত 3, এটা হবে আমাদের অ্যান্সার, 9 দাগের অ্যান্সার। ঠিক আছে, তারপর চলো 10 দাগেরটা কি বলেছে, আচ্ছা 10 দাগেরটা 4-10 একটা ভেদের অঙ্ক দেওয়া আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার ভ্যারিসাস দেওয়া আছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার হলে দেখা যায় a ভ্যারিসাস b।
তাহলে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারিসাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে লিখবো আমরা এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারিসাসের তুলে সমান, আর একটা কে ধ্রুবক নিয়ে নিচ্ছি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। লিখে দেবো কে একটি অশূন্য ভেদ ধ্রুবক। এটা কিন্তু কয়টা লিখতেই হবে। বাদে এটাকে আমি ডিভাইড আকারে নিয়ে আসছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু কে। এখানে যোগ ভাগ প্রক্রিয়া করতে হবে। যোগ ভাগ প্রক্রিয়া মানে কি? যোগ ভাগ প্রক্রিয়া প্রক্রিয়া মানে কি হচ্ছে লব প্লাস হর আর লব মাইনাস হর। তাহলে লব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হর মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর লব মাইনাস হর মানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস মানে এ স্কোয়ার আর মাইনাস মাইনাস প্লাস বি স্কোয়ার। সেম ব্যাপারে কে প্লাস ওয়ান কে মাইনাস ওয়ান, যেহেতু কিছু নেই নিচে ওয়ান আছে। তাহলে এখানে কাটছে কি এটা এটা, আর এখানে এটা এটা কাটছে। তাহলে টু এ স্কোয়ার বাই টু বি হোল স্কোয়ার ইকুয়াল টু কি আসছে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। তাহলে এখানে যদি কাটাকাটি করি তাহলে টু টু কেটে গেল। তাহলে উভয়ের উপরে কি আছে যেহেতু স্কোয়ার, তাহলে এ বাই বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু কি আসবে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। তাহলে এই স্কোয়ারটাকে যদি আমি পাঁচটায় পাঠাই তাহলে এ বাই বি সমান কি হবে রুট ওভার কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। তাহলে এ রেখে দিলাম, আর এটার সঙ্গে যেহেতু ভাগ আছে উপরে গেলে গুণ হয়ে যাবে, তাহলে কে ওয়ান আর কে মাইনাস ওয়ান ইন্টু কি হবে বি। তাহলে এটা সমান, এটা একটা ধ্রুবক, তাহলে সমান আর ধ্রুবক কাটা তুলে কি করবো আমরা ভ্যারিয়েশন নিতে পারবো। তাহলে এটাই তো আমাদের প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, তাহলে এটা 10 দাগেরটা আমাদের কমপ্লিট। চলো 11 দাগেরটা কি বলেছে। 11 দাগেরটা কি বলেছে চলো এর আগে কতটা সলভ করেছি আমরা, 9 10 হলো, এটা 11। তাহলে 11 নম্বরটা কি বলেছে দেখো, বার্ষিক শতকরা কত হার সরল সুদে বলেছে 73,000 টাকা, একদিনে সুদ আসলে 73,001 টাকা হবে। তাহলে এখানে আমরা সুদ আসল আছে আর এখানে কি আছে আসলটাও দেওয়া আছে। তাহলে এখান থেকে শুধুমাত্র আমাদের কি বার করতে হবে, হারটা বার করতে হবে। তাহলে এখানে আসল আমরা জানি আসল কত, আসল সমান বলে দিয়েছে 73,000 টাকা। ঠিক আছে, সময় বলে দিয়েছে একদিন, তাহলে দিনে আমরা হিসাব করতে পারবো, তার জন্য বছরে 1/365 বছর। ঠিক আছে, সুদ আসল কত দেওয়া আছে, সুদ আসল সমান দেওয়া আছে 73,001 টাকা। তাহলে এটা সুদ আসল, এটা আসল, তাহলে সুদটা কত হবে 73,100 থেকে 73,000 মাইনাস করে দেবো, তাহলে কত হবে 1 টাকা আমরা সুদ পেলাম। তাহলে আই ইকুয়াল টু পি আর টি বাই কত হয়ে যাবে 100, আই এর মান 1, পি এর মান 73,000 ইন্টু আর এর মান কত বার করতে হবে, আর টি এর মান 100, 1/365 বাই কত হয়ে যাবে 100। দুটা শূন্য কেটে গেল, 365, 365 দুটো কত হয়ে যাবে 730। তাহলে 2 আর ইকুয়াল টু কি আসছে 1 আসছে। তাহলে শুধু আর এর মান যদি বার করি এটা গুণ আকার আছে বলে ভাগ হয়ে, এটাই হচ্ছে আর এর পার্সেন্ট। তাহলে 11 দাগের অঙ্কটা এটাই হবে আমাদের অ্যান্সার, কি সুদের হার হবে 1/2%। ঠিক আছে, তারপর চলো 12 দাগেরটা কি বলেছে, 4/12 দাগেরটা কি বলেছে দেখো, কি প্রতি বছর জনসংখ্যা 8% বৃদ্ধি হলে n বছর পর জনসংখ্যা হয় পি, তবে n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল। তাহলে আমরা লিখে নেব কি n বছর পূর্বে জনসংখ্যা ছিল x জন। এটা একটা বইয়ের অঙ্ক, সেম হুবহু বইয়ের অঙ্ক দেওয়া আছে। তো n বছর পূর্বে জনসংখ্যা ছিল, লিখে দিলাম আমরা x জন। ঠিক আছে, জনসংখ্যা বৃদ্ধির হার কত হবে r%। অতএব r% হারে x বছর পর জনসংখ্যা হয় কত হবে, এখানে হবে x ইন্টু 1 প্লাস r বাই 100 ইন্টু n, এটা হচ্ছে জনসংখ্যা হয়। তাহলে এই যে পূর্বে যেটা ছিল এটার সঙ্গে তাহলে পরে বলছে কত হবে পি হবে, তাহলে শর্তানুসারে এটা সমান পি আমরা দেখাতে পারবো। তাহলে শর্তানুসারে x ইন্টু 1 প্লাস এটা x বছর পর হচ্ছে, তাহলে x বছর পর আমাদের দেওয়া আছে কি পি জন,
তাহলে এটা সমান আমরা পি দেখাতে পারবো, আর বাই 100 ইন্টু পি ইকুয়াল টু কি হবে, পি হয়ে যাবে। তাহলে এক্স এর মান যেহেতু আমরা এক্স বছর পূর্বে মানে এন বছর পূর্বে জনসংখ্যা জানতে চাই, তাহলে এক্স এর মান আমাদের বার করতে হবে। তাহলে পি বাই এটা গুণ আকারে সেপারেশন কি হবে, ভাগ হয়ে যাবে, আর বাই 100 এন। ঠিক আছে, তাহলে এখানে x সমান এটা সূচকের নিয়ম অনুসারে যেটা নিচ থেকে উপরে চলবো তার পাওয়ারটা কি হবে, মাইনাস হয়ে যাবে। তাহলে p ইন্টু 1 প্লাস r বাই 100 এটা মাইনাস n হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। লিখতে পারবো আমরা কি n বছর পূর্বে জনসংখ্যা ছিল কি p ইন্টু 1 প্লাস r বাই 100 মাইনাস n। তোমাদের অ্যান্সারে কিন্তু 2n দেওয়া আছে, 2n হবে না, এটা শুধুমাত্র n হবে। এটা একটা বইয়ের অঙ্ক, দেখবে তোমরা সমাহার হ্রাস বা সমাহার বৃদ্ধি থেকে লাস্ট অঙ্কগুলোতে দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে আমাদের লাস্ট সেটের লাস্ট অঙ্ক। তাহলে আমাদের পর্ষদের যতগুলো স্কুল ছিল সবগুলো স্কুলের 1 2 3 4 দাগের গুলো আমাদের কমপ্লিট হলো।